প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন সেলিমা রহমান, সাবেক মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য। রয়েছেন রেজাউল করিম রনি, চিন্তক, রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। ইতিহাসের বৃহত্তম জানাজায় সম্মানিত হলেন ম্যাডাম খালেদা জিয়া। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সম্মানিত নারী বলা হয় খালেদা জিয়াকে। সেলিমা রহমান, এই সম্মানটি তিনি কিভাবে অর্জন করলেন? বেগম খালেদা জিয়া উনি ওনার যে নিজস্ব যে ত্যাগ, যে সংগ্রামের মধ্য দিয়ে সারা বাংলাদেশের জনগণের যে হৃদয়ের যে ভাষাটাকে উনি বুঝতে পেরেছিলেন এবং যে ভাষার জন্য, যে জনগণের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন, সেই ত্যাগেরই ফল হলো আজকের এই জানাজা। তার বিরাট সম্মান। আমি বলবো এইরকম সম্মান আর কোনো মহিলা নেত্রী, বিশেষ করে একজন গৃহবধূ থেকে একজন দৃঢ়চেতা রাজনীতিবিদ হওয়া এবং সেই রাজনীতিবিদ সকল জনতাকে ঐক্যবদ্ধ করে যে নেতৃত্ব দিয়ে গেছেন, এটা এক কথা অকল্পনীয়। গতকাল যে দাফনের যে চিত্র দেখা গেছে, সারা বাংলাদেশের লোক ঝাঁপিয়ে পড়েছে। তারপরে অনেকে আসতে পারে না, তারা কিন্তু তাদের জেলায় জেলায় গায়েবানা জানাজা পড়েছে। আমি বলবো আন্তর্জাতিকভাবে আজকে উনি শুধু আমাদের বাংলাদেশের নেত্রী না, আমি বলবো আন্তর্জাতিক বিশ্ব নেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে গেছে। আপনি তো তাকে খুব কাছ থেকে দেখেছেন দীর্ঘদিন। জি, একটু বলবেন আপনার স্মৃতি বা আপনার অভিজ্ঞতা। দেখুন, আমি তো সত্যি কথা বলতে গিয়ে ওনার আন্দোলনের সঙ্গী যেমন ছিলাম, আবার অবসরের মুহূর্তেরও সঙ্গী ছিলাম। কাজে আমি ওনাকে বিভিন্নভাবে দেখেছি। তবে আন্দোলনের যে সংগ্রাম যা দেখেছি, ওনার যে দৃঢ়চেতা মনোভাব এবং সবচেয়ে বড় যেটা কথা, সেটা হলো যে ওনার যে দূরদর্শী চিন্তা, যেটা উনি আজকে বসে পরের কথাটা চিন্তা করতে পারছে, সেই চিন্তা চেতনা। আরও একটা জিনিস, মানুষকে মনে রাখার যে মেধা, উনি কিন্তু প্রতিটি ইউনিয়নের নেতাকর্মীকে চিনতেন, নাম মনে রাখতেন। তো তার এই যে নেতৃত্বের যে কতগুলো গুণাবলী, যেগুলো সাধারণত একজন নেতা থাকা উচিত, বিশেষ করে দৃঢ়চেতা, সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত গ্রহণ এবং তার পাশাপাশি দূরদর্শিতা এবং মানুষকে ভালোবাসা, কাছে যাওয়া এবং মানুষকে মনে রাখা, জনগণকে মনে রাখা, এই যে কতগুলো গুণ আরও অনেক গেছে, সেগুলো সবই কিন্তু বেগম জিয়ার ভিতর ছিলেন। একটা জিনিস কিন্তু বলা হয়, আপনি নিশ্চয়ই জানেন, রাজনৈতিক অঙ্গনে রাজনৈতিক বিশ্লেষকরা, আমরা যারা গণমাধ্যম কর্মী তারাও বলি যে বেগম খালেদা জিয়া নিজে নিজে যে সিদ্ধান্তগুলি নিয়েছেন সেগুলি সবসময় সঠিক প্রমাণিত হয়েছে, এবং অন্যের পরামর্শে যে সিদ্ধান্ত নিয়েছেন সেগুলো অনেক সময় ভুল প্রমাণিত হয়েছে। এটা অদ্ভুত ব্যাপার, কি বলবেন? এটা আমিও বলবো। আমি সেটাই তো বললাম, ওনার যে দূরদর্শিতা, যেটা উনি চিন্তা করে নিজে বুঝতে পারতেন যে এই জিনিসটা আমি করবো, এটা করবো না। আপনারা দেখেন যে 86 যে নির্বাচন বলেন, উনি তো সেটাকে প্রত্যাখ্যান করলেন। উনি জানতেন, উনি বুঝতেন যে যারা জাতীয় বেঈমান বলে জয়েন করলো, তখন তো 5 দলীয় জোট, 7 দলীয় জোট, 15 দলীয় জোট, অনেক জোটই ছিল। এবং এই যে জোটের, উনি তো সত্যি কথা বলতে প্রথম দিকে গৃহবধূ হিসেবে ছিলেন, হয়তো প্রথম দিকে উনি চিন্তাও করেন নাই। কিন্তু উনি একটা জিনিস, উনি যে আমি বলবো ওনার ভিতরে আর একটা জিনিস ছিল, যেটা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে উনি দেখেছেন। তার যে কর্মপদ্ধতি, তার যে নেতাকর্মী, তার যে চিন্তাধারা, অনেক কিছু কিন্তু আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সঙ্গে ওনার মেলে, কারণ তিনি ওগুলো দেখেছেন, অনুধাবন করেছেন। এবং তার নিজস্ব একটা নেতৃত্বের গুণ, সেটা বলতে আল্লাহ তাআলা তাকে জন্ম থেকে দিয়ে দিয়েছিলেন, যে কারণে এটা সম্ভব হয়েছে। এত বড় একজন নেত্রী হিসেবে আজকে চিন্তা করেন, উনি সাবেক প্রধানমন্ত্রী, এমনও না যে উনি ক্ষমতায় আছেন। আজকে উনি রাষ্ট্রীয় সম্মান, শুধু তাই নয়, সারা বিশ্বর গণমাধ্যম বলেন, সারা বিশ্বর অনেক নেতারা এখানে এসেছেন, এইভাবে ওনাকে যে সম্মানটা দিয়েছে, যে সারা বিশ্বে গণমাধ্যমে যে ওনার মৃত্যুকে যে শ্রদ্ধা পোষণ করেছেন, এটা একটা বিরাট ব্যাপার। এটা কোনো রাষ্ট্রপতি মারা গেলে সেটা হয়, কিন্তু এইভাবে যে সংগ্রাম করে, মাত্র যিনি অসুস্থ অবস্থায় দীর্ঘদিন সংগ্রাম করেছেন, দীর্ঘদিন কষ্ট পেয়েছেন, আজকে তার মৃত্যু
তার সমস্ত সংগ্রামকে একেবারে উপরে উঠিয়ে নিয়ে আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন যে ইচ্ছা করলে কারো সম্মান কেউ নিতে পারে না, রাইট। কাউকে ছোট করা যায় না। যেটা চেয়েছিল আমাদের সাবেক ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ম্যাডামকে তিলে তিলে মারবে, ম্যাডামকে ঘর থেকে বের করে দেওয়া থেকে শুরু করে অনেক কিছু ঘটনা আপনারা জানেন। এটা তো আল্লাহর ইশারা, কেউ কিচ্ছু বলতে পারে না। রাইট। সেখানে তাকেই পালিয়ে যেতে হলো। আর আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে তিনি সম্মানের সঙ্গে গৌরবের সঙ্গে সম্মানের বিদায় সঙ্গে নিলেন। গৌরবের সঙ্গে এক মহিষী নারী হিসাবে, আন্তর্জাতিকভাবে খ্যাত এক নারী হিসাবে বাংলাদেশের নাম উজ্জ্বল করে গেছেন। নিঃসন্দেহে। রেজাউল করিম রনি, আমরা জানি ম্যাডাম খালেদা জিয়া রাজনীতিতে আসতে চাননি শুরুতে। সেলিমা রহমান বলছিলেন যে উনি একজন গৃহবধূ থেকে মূলত রাজনৈতিক নেতৃত্ব গ্রহণ করেন। আমরা জানি যে তিনি মূলত বিএনপিকে বাঁচাতে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে কিন্তু দলের দায়িত্বটা নেন। আপনার কাছে আমরা জানতে চাইব যে রাজনীতিতে অনিচ্ছাকৃত প্রবেশ সত্ত্বেও কিভাবে তিনি দ্রুত একটি শক্তিশালী নেতৃত্বে রূপ নিলেন। প্রথমে আমি বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করি এবং আল্লাহর কাছে প্রার্থনা করি উনি যেন দুনিয়াতে যেরকম আল্লাহ ওনাকে সম্মানিত করেছেন, পরকালেও যেন উনি অনেক সম্মানের জায়গায় থাকেন। দেখেন, বেগম খালেদা জিয়া রাজনীতিতে আসাটা খুবই অনভিপ্রেত, বিস্ময়কর বলতে হবে। কারণ হলো রাজনীতির সাথে ওনার ওই অর্থে কোনো সংশ্লিষ্টতা বা আপনার উনি নেতৃত্ব দিবেন, ইয়ে করবেন, এরকম যতদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেঁচে ছিলেন তখন এটা কিন্তু কল্পনাও করা যায়নি, কেউ মনেও করেনি। উনিও একটা পারিবারিক জীবনের মধ্যেই সীমাবদ্ধ থাকতেন। কিন্তু যখন জাতীয় প্রয়োজন দেখা দিল, তখন উনি যখন আসতে রাজি হলেন, তখনও কিন্তু ওনার সফলতা নিয়ে অনেক সন্দেহ ছিল। এটা ওনার জন্য সহজ ছিল না। কিন্তু ওনার আসার কারণটা আবার খুব বেশি অস্বাভাবিক না এই কারণে, কারণ আপনি যদি চিন্তা করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আবিষ্কার কি, আবিষ্কারটা হলো বাংলাদেশি জাতীয়তাবাদী দল, মধ্যপন্থার একটা রাজনৈতিক জায়গা, রাজনৈতিক একটা প্ল্যাটফর্ম, পাটাতন, এটা ওনার আবিষ্কার। কিন্তু এই আবিষ্কারটা তো যদি আপনি আবিষ্কার করে জাস্ট রেখে দেন তাহলে তো এটা কোনো কাজে লাগবে না। হ্যাঁ, আবিষ্কারের পরে আমরা জানি একটা জিনিস যখন কেউ আবিষ্কার করে তারপরে সেটাকে একটা পরিশীলিত রূপ দিতে হয়, এটাকে ব্যবহার উপযোগী করতে হয়। বেগম খালেদা জিয়া এই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জিয়াউর রহমান কর্তৃক আবিষ্কৃত দল, এটাকে সাংগঠনিক রূপ দেওয়া, এটাকে একটা রাজনৈতিক প্রতিষ্ঠান আকারে গড়ে তোলার কাজটা উনি করেছেন। এবং এটা করার জন্য ওনার যেটা মনে হয়েছিল যে বিশাল নেতৃত্ব, দেখেন এখানে নেতা বলতে আমরা কি বুঝি, মানে ওই পাটাতনের মধ্যে একে ফজলুল হক, সরোয়ার্দী, ভাসানী, শেখ মুজিবুর রহমান, আমি ৭১ আগের কথা বলছি, এগুলো তো একদম টাওয়ারিং ফিগার ইতিহাসে। সেখানে খালেদা জিয়া একটা গৃহবধূ, আমি বলতেছি আগের চিত্রটা মানে শহীদ প্রেসিডেন্ট মারা যাওয়ার পরপরই, অকল্পনীয়, এখানে যাই না, কোনোভাবে এটা যায় না। কিন্তু উনি দেখলো এই আবিষ্কারটাকে রক্ষা করার জন্য, আপনি যেটা ঠিকই বললেন যেটা প্রশ্নের মধ্যে, রক্ষা করার জন্য ওনাকে দায়িত্ব নিতে হবে। কেন দায়িত্ব নিতে হবে? কারণ রাজনীতি এন্ড অফ দ্য ডে তার যে ট্রুথফুলনেস, তার যে স্বচ্ছতা, তার যে নৈতিক ভিত্তি, এটাকে প্রোটেক্ট করার জন্য উনি বেসিক্যালি আগায় আসলেন। এখন উনি যেটা বুঝতেন সেটা হলো যে রাজনীতির যে আপনার মূল জায়গাটা, সংগঠন বিস্তার করা, ম্যান পাওয়ার বাড়ানো, এগুলো গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলো নৈতিক জায়গাটা প্রোটেক্ট করা। বেগম খালেদা জিয়া রাজনীতিতে নামছেন এই কারণে যে উনি দেখেছেন যে জিয়াউর রহমানের যে আদর্শটা, এটাকে প্রোটেক্ট করতে হইলে এই নৈতিক ভিত্তির হালটা ওনাকে ধরতে হবে। সংগঠন করার লোকের অভাব হবে না। তারপরে এটা যদি করা যায়, পতাকাটা যদি শুধু ধরা যায়, হ্যাঁ, এই পতাকাটা যদি খালি আপনার সমুন্নত রাখা যায়, তাহলে এই যুদ্ধে আপনার সামিল হওয়ার জন্য জনগণের জোয়ার নামবে, এবং ঠিকই জোয়ার নেমেছিল। আপনি দেখেন বেগম খালেদা জিয়া যেই আন্দোলনগুলোতে নেমেছেন, আপনি 90 স্বৈরাচার আন্দোলন, আপনি ইউনিভার্সিটি জীবনে ছিলেন, আপনি নিজে কাভার করেছেন, দেখেছেন 90-এর আন্দোলনের ক্রেডিট অনেকেই নেয়, অনেক বামপন্থীরা এটাকে অনেক ফেস্টিভ করে ফেলে। বেসিক্যালি 90 আন্দোলন শুধু না, আমি বলবো খালেদা জিয়া বিরল ব্যক্তিত্ব পৃথিবীর ইতিহাসে, যিনি ৭১-এর মুক্তিযুদ্ধের কৃষ্ণের সময় গৃহবন্দী, যুদ্ধের পুরা পেনটা নিল, স্বামী তো বাচ্চা, 2 বাচ্চা ওয়াইফ ফালায়া যুদ্ধে চলে গেছে, কি হবে জানি না, খবর নাই। তারপরে ওনাকে ওনার মতো করে এটা ফাইট করতে হচ্ছে। কিন্তু একটা নারী হিসেবে এটা বুঝবে নারীরাই যেটা কত বড় ফাইট। হ্যাঁ, এবং ওনার বেঁচে আসার সম্ভাবনা নাই, এটা ধইরা নিয়ে ওনাকে ফাইটটা করতে হয়েছে, কারণ যুদ্ধে গেছে। হ্যাঁ, এবং একটা প্রতাপশালী সেনাবাহিনীর
একটা সামরিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ করছে, সেখানে তাকে ফাইটটা করতে হইলো। এবং একমাত্র জীবিত নেত্রী যিনি দুইটা গণ অভ্যুত্থানে প্রধান নেতৃত্বের ভূমিকা নিয়ামক হিসাবে কাজ করেন। 90 আপনারা নিজেরা দেখেছেন, 24 আমরা দেখেছি, আমরা নিজেরা মাঠে ছিলাম। এবং আমি 24-এর আন্দোলনের পরপরই একটা মন্তব্য করেছিলাম, সেটা আবারও শেয়ার করি। হ্যাঁ, এই 24-এর গণ অভ্যুত্থানের ম্যান অফ দ্য টুর্নামেন্ট হলেন বেগম খালেদা জিয়া, ম্যান অফ দ্য ম্যাচ হলেন ছাত্র জনতা। উনি 24-এর গণ অভ্যুত্থানের সূচনা হয়েছিল কবে? 24-এর গণ অভ্যুত্থানের সূচনা হয়েছিল উনার কারাবরণের মধ্য দিয়ে, নিঃসন্দেহে। তো ফলে পৃথিবীর ইতিহাসে এই নেতৃত্ব আপনি পাবেন না। ক্রিয়েশন অফ দ্য নেশন, জাতির জন্মের মধ্যে পেনটা নেওয়া, এবং এট দ্য সেম টাইম আপনি একটা ভূখণ্ড পাইলেন, 71 হয়ে গেল, ওকে, তারপরে তার রাজনৈতিক স্বাধীনতার জন্য, তার রাজনৈতিক অধিকার অর্জনের জন্য দুইটা গণ অভ্যুত্থানে প্রধান ভূমিকা পালন করেছেন। সেলিমা রহমান, ম্যাডাম খালেদা জিয়া উত্তরাধিকার সূত্রে রাজনীতিতে এসেছেন এরকম কেউ বলেন, কিন্তু আপনি নিশ্চয়ই জানেন উনি যখন রাজনীতিতে আসেন তখন কিন্তু একেবারেই প্রতিকূল একটি পরিবেশ। ওনাকে শুরুটাই রাজনীতিতে এসেই লড়াইটা শুরু করতে হয়েছে কার বিরুদ্ধে? একটি স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে। এবং তার যে সাহস এবং সিদ্ধান্ত নেওয়ার, যেটা আপনি বলছিলেন, দূরদর্শিতা, এগুলোর কারণে উনি দ্রুত ওই সময়ই লাইমলাইটে চলে আসেন। এবং আমরা দেখেছি যে তখনকার তুমুল জনপ্রিয় সাপ্তাহিক বিচিত্রা, এই পত্রিকাটি এটা 1987 সালের ডিসেম্বরের সংখ্যা কভার স্টোরি ছিল খালেদা জিয়াকে নিয়ে, এবং তার শিরোনাম ছিল সারা বছর আলোচনায় খালেদা জিয়া। এর মানে হলো 87 সালেই তিনি সারা বছর আলোচনায় ছিলেন এটা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে। এই যে তার সামরিক শাসন পরবর্তী গণতান্ত্রিক রূপান্তর, এই যে তার ঐতিহাসিক ভূমিকাটা, সেটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি তার ভিতরে কিন্তু দুটি সত্তা কাজ করতেন। একটা হলো তার নেতৃত্বের গুণ বিভিন্নভাবে, যেটা তার মানে পরিবার থেকে এসছে। তারপর প্রেসিডেন্ট জিয়ার যে বললেন আমাদের যে বিএনপি যে প্রতিষ্ঠা হয়েছে সেটার আদর্শ, সেটাকে তিনি ধারণ করেছিলেন। একই সঙ্গে ওনার একটা সহজ সরল জীবন ছিল। মানে পাশাপাশি কিন্তু ওনার ভিতরে আমি তো বললাম যে এত সত্তা কাজ করত, আর যে কারণে উনি একটা চ্যালেঞ্জের মুখে উনি নেমেছিলেন এই রাজনীতিতে। আপনারা জানেন যে যখন উনি রাজনীতিতে নামেন তখন আমরা একদম অসহায়। বিএনপি তখন ভাঙার মতো অবস্থা, বা বিএনপি বড় বড় নেতাকে নিয়ে গেছিল, বিএনপি ভেঙে গেছিল। আপনি হয়তো জানেন যে হুদা চৌধুরী, শামসুল হুদা চৌধুরী ওনার আলাদা বিএনপি করলো। তারপর ওইরকম অনেক ভাঙন, আমরা একদিকে মিটিং করছি আর এইদিকে আমাদের দলের অর্ধেক চলে যাচ্ছে। কিন্তু একটা জিনিস দেখতাম, যেটা আমি বলবো ধৈর্য এবং আপোষহীনতা, এটা কিন্তু ম্যাডামের সাংঘাতিকভাবে কাজ করতো, যে জন্য উনি কোনো সময় বিচলিত হতেন না। এবং আর এই বিচলিত না হওয়ার গুণটা, এটা কিন্তু প্রায় আলোচনা হয়, যত সংকটে বিচলিত হতেন, উনি বিচলিত হতেন না, উনি কিছুই বিচলিত হতেন না। আমার মনে আছে আমরা রাত হয়তো কোথাও আমরা হয়তো পালিয়ে আছি, হয়তো ম্যাডামের সাথে আমরা যে কোনো জায়গায় হয়তো পালিয়ে আছি, যে এরশাদের সময়। তো সেই সময় মনে আছে রাত্র 1টা 2টা 3টা পর্যন্ত হয়তো আমাদের মাজেদুল হক সাহেব কিংবা কেউ মিটিং করে মানে ফোন করে জানতে চাইতো যে এখন আমরা কি করবো কি। ম্যাডাম কিন্তু খুব অবিচল থাকতেন। এটা আমি সিদ্ধান্ত জানিয়ে দিতে পারতেন। হ্যাঁ, সিদ্ধান্ত জানিয়ে দিতে পারতেন। এবং আমার এটা একদম আমরা তো একই রুমে তো গল্প করছি, কথা বলছি, সেই সময় যখন ফোনটা আসলে খুব সুন্দর করে তিনি তার সিদ্ধান্তটা জানিয়ে দিতে পারতেন। এবং আপনি যে একটা কথা বললেন, তার নিজস্ব সিদ্ধান্ত সব সময় সত্য হয়েছে, কারেক্ট, সঠিক হয়েছে। এটা হয়েছে এই কারণে, ওই যেটা আমি বলেছি যে নেতৃত্বের সবচেয়ে বড় গুণ হলো দূরদর্শিতা, যেটা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যিনি এই যে সফল নেতৃত্ব, ওনাকে যে ফিরে এসছে, ওনাকে যে আজকে এত বড় রাষ্ট্রীয় সম্মান থেকে শুরু, যে সম্মান একটা দেশের আপামর জনগণ, সাধারণ মানুষ, তারা ছুটে এসেছে, তারা কান্নাকাটি করছে। এবং উনি যখন কারাগারে ছিলেন, আপনি তো বলবেন যে ওনার জন্য যে কত মহিলা, কত বৃদ্ধা মহিলা, কত বয়স্ক মহিলা, কত সাধারণ মহিলা রোজা রাখতেন, দোয়া করতেন। এই যে সাধারণ ভালোবাসা, এটা ছিল ওনার চরিত্রের আরেকটা দিক, যেটা হলো সহজ সরল, সকলকে তিনি আপন করে নিতে পারতেন। এবং প্রতিটি নেতাকর্মীকে, আমি আপনাকে আগেই বলেছি, উনি নাম ধরে চিনতেন, যত দূরে কত বছর পর দেখা হলো তাকে ডাকতেন,
কথা বলতেন। এই যে একটা কর্মীর সঙ্গে তার যে একটা সম্পর্ক, এই সম্পর্কটাকে তাকে সেই চ্যালেঞ্জকে মানে সফল তোলার জন্য এটা একটা বিরাট ব্যাপার ছিল, যে কারণে বিএনপি প্রতিষ্ঠা হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, কিন্তু উনি এটাকে মানে ইয়ে করে যেতে পারেন নাই, সেই প্রতিষ্ঠানটাকে শেষ পর্যন্ত মানে বড় করে যেতে পারেন নাই। যে প্রতিষ্ঠানটি শক্তিশালী হয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একদম সময়, তৃণমূল পর্যায়ে, একেবারে তৃণমূল পর্যায়ে, একদম সেই এই যে তৃণমূল পর্যায়ের, কারণ উনি 9.5 বছর গ্রামে গঞ্জে হেঁটে বেরিয়েছে আমাদের সাথে। এটা তো বিরাট ব্যাপার। একজন মহিলা, গৃহবধূ মহিলা সমানে হাজার হাজার মানে কিলোমিটার হেঁটে বেড়াচ্ছেন, জনগণের কাছে যাচ্ছেন, কথা বলছেন। তো কাজে ওনার এই দুইটা চরিত্রের দিকে কিন্তু ওনার যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটা যেটা বললেন বিচিত্রা বলেছে, এবং এটা সত্যি কথা। তারপর ওনার 87 সালে ওনার সিদ্ধান্ত যে কত বড় সঠিক, সেটা তো আপনারা দেখেছেন। 86 সালে যে নির্বাচনের ঘোষণা হয়, উনি তো সঙ্গে সঙ্গে এটা প্রত্যাখ্যান করেছে। কিন্তু আরেকজন তিনি বললেন যে যারা নির্বাচনে অংশগ্রহণ তারা জাতীয় বেঈমান বলেই কিন্তু এরকম অনেক ঘটনা আছে। নেতৃত্ব শুধু আমি কি পাবো, উনি নিজের কথা চিন্তা করেন নাই কোনোদিন। আমরা দেখেছি যে খালেদা জিয়াকে বারবার রাজনীতিতে অপ্রাসঙ্গিক করার একটা অপচেষ্টা হয়েছে, কিন্তু তিনি ক্ষমতায় বা বিরোধী দলে যখন যে অবস্থায় ছিলেন তখনই বিশালভাবে প্রাসঙ্গিক হয়ে থেকেছেন। তাকে নিয়ে বাংলাদেশের রাজনীতি আবর্তিত হয়েছে গত 43 বছর। তাকে বাদ দেওয়া যায়নি, উনি ছিলেন প্রধান ক্যারেক্টার। এবং শেষ পর্যন্ত কি হলেন, তিনি হয়ে উঠলেন জাতির অভিভাবক। আমরা জানি জাতীয় অভিভাবক সাধারণত অরাজনৈতিক বা সর্বজনীন চরিত্রে শব্দটি ব্যবহৃত হয়। রেজাউল করিম রনি, একজন রাজনীতিবিদ খালেদা জিয়ার ক্ষেত্রে এই যে জাতীয় অভিভাবক ধারণাটা কিভাবে তৈরি হলো? বেগম খালেদা জিয়ার এই যে চরিত্রের এই দিকটা, এটা বেশিরভাগ মানুষই আন্ডারমাইন্ড করে। ধরেন বামপন্থীদের কাছে ওনার এক ধরনের ব্যাখ্যা, ডানপন্থীরা এক ধরনের ব্যাখ্যা দেয়, কিন্তু বামপন্থীরা কি ওনাকে পছন্দ করে না? করে। ডানপন্থীরা করে না? করে। সবাই যে করে, কেন করে, কেন করার এই মেকানিজমটা কি, এটা বেশিরভাগ লোক বুঝতে পারে না। এই মেকানিজমটা হলো উনি ডেঞ্জারাসলি ট্রুথফুল। ডেঞ্জারাসলি ট্রুথফুল হলে, ধরেন আপনি বামপন্থী ইডিওলজি বিশ্বাস করেন, আমি ডানপন্থী ইডিওলজি বিশ্বাস করি, হ্যাঁ, কিন্তু আমাদের সত্যের ক্যাটাগরিটা আমার মতাদর্শকে অনেক সময় ছাপিয়ে যেতে পারে না। কিন্তু বেগম খালেদা জিয়ার কাছে আপনি কোন মতাদর্শ বিশ্বাস করেন সেটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলো আপনি পটেনশিয়াল কিনা, আপনি সত্যবাদী কিনা, ট্রুথফুল কিনা, দেশপ্রেমিক কিনা। যদি হয় আপনার তার কাছে এক্সেস আছে, আপনি বলেন যদি দেখে আপনি যোগ্য, আপনি বামপন্থী ডানপন্থী কোনো সমস্যা নাই, যান ওই কাজটা করেন দেশের জন্য। কারণ উনি তো কাজটা জামাতের জন্য করতে বলতো না, উনি তো কাজটা সিপিবির জন্য করতে বলতো না। আমরা একটা উদাহরণ দিতে পারি, রেজাউল করিম রনি, আপনার মনে আছে না? আপনার নিশ্চয়ই মনে আছে, আমাদের তেল সংক্রান্ত একটা মামলার ব্যাপারে সলিউশনের জন্য কিন্তু যারা এখানে তেল উত্তোলনের কাজ করেন তাদের সাথে একটা জামালা হয়েছিল। আইনজীবী নিয়োগ করেছিলেন কিন্তু ডক্টর কামাল হোসেনকে। তো এটা একেবারেই অন্য দলের মানুষ। এটা আরো ভালো উদাহরণ আছে। আপনার 90-এর অনেক মিছিল, আওয়ামী লীগের অনেক মিছিলের নেতৃত্ব দিতে হয়েছে ওনাকে। আওয়ামী লীগের মিছিল, ছাত্রলীগের মিছিল, যুবলীগের মিছিল, তখন সবাই একসাথে আন্দোলন করছিল, যদিও পরে তারা আপনার নিজেরাই গাদ্দারি করলো। তার আগ পর্যন্ত অনেক মিছিলের নেতৃত্ব ওনাকে দিতে হয়েছে। এখনো আপনি জাতীয় অভিভাবক যে বললেন, এটা হলো এই যে ডেঞ্জারাসলি ট্রুথফুল থাকা, এটার কারণে, এবং ওনার কাছে অনেক স্পেস ছিল। উনি এই 43 বছরের প্রধান চরিত্র হলেন। বেগম খালেদা জিয়া মনে করতেন যে উনি কোনোদিনও পরাজিত হবেন না। কেন মনে করতেন এটা? কারণ উনি মনে করতেন সত্য কোনোদিনও পরাজিত হয় না। এই কারণে উনি নিজেকে সুপার পাওয়ার মনে করতো তা না, আমরা ওনাকে এখন সুপার পাওয়ার মনে করতেছি। এবং কেন উনি সবসময় প্রাসঙ্গিক ছিলেন 43 বছর? কারণ উনার ক্ষমতা এক্সারসাইজের ধরনটা আর বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতা এক্সারসাইজের ধরনটার মধ্যে একটা পার্থক্য ছিল। উনি সবসময়ই ছিলেন সফট পাওয়ার, যেটাকে বলে সফট পাওয়ারটা। এটা এমন একটা পাওয়ার, এটা আপনি প্রত্যেকদিন টের পাবেন না, কিন্তু সবসময় থাকবে, বিরাজমান থাকবে। যখন দরকার হবে সে স্পার্ক করবে। যখন দরকার হয়েছে বাংলাদেশের, খালেদা জি ইন্টারভেন করেন নাই 43 বছরে, প্রত্যেকটা সময় উনি ইন্টারভেন করেছেন, নিজের জীবনকে বাজি রেখে ইন্টারভেন করেছেন। তো ফলে এইটা হলো সফট পাওয়ারের মেকানিজম। এই জন্য বেগম খালেদা জিয়া বাংলা এট দ্য সেম টাইম আমাদের বুদ্ধিজীবিতা, সাংস্কৃতিক বয়ান সবকিছু ওনাকে আন্ডারমাইন করেছে। কারণ হলো আমাদের লৌহ মানব দেখতে পছন্দ, চিৎকার দেখতে পছন্দ, হ্যাঁ, কিন্তু উনি এগুলি করতেন না। উনি যেটা মিন করতেন সেটা সফটলি, সুন্দর করে, সাধারণভাবে, অর্ডিনারি ভাবে বলতেন।
এবং ওনার জীবনযাপন ওনারা কাছ থেকে দেখেছেন, এগুলো আমার বলার ঠিক না। হ্যাঁ, ওনার জীবনযাপনের মধ্যে এই যে সরলতা, এই যে সততা, এই যে মানে এই যে আপনার মানে আপনার কি বলে যে এই যে একে অকৃত্রিমভাবে নিজেকে জনগণের সামনে হাজির করা। এবং ধরেন উনি যখন গ্রামের একটা আপনারা তো দেখছেন এরকম প্রচুর দৃশ্য আছে, হাজার হাজার দৃশ্য আছে, গ্রামে যাচ্ছে একটা মহিলার সাথে কথা বলতেছে, মানে ওনার কথা বলার ধরনটা এরকম, এখনই ওই মহিলাকে দেশ গঠনের উপযোগী বানাই দিয়ে যাবে 5 মিনিটের মধ্যে। হ্যাঁ, আরে বোঝাচ্ছে যে এটা এইভাবে করেন, হ্যাঁ, বাচ্চাকে বোঝাচ্ছে এই যে বই এইভাবে পড়বা, হ্যাঁ, মানে যেটা উনি যখনই করতো, যদি মানে 10 মিনিটের জন্য করতো, এটা পূর্ণ মনোযোগ দিয়ে করতো এবং ওইটা উনি মিন করতো এবং ওইটার একটা প্রভাব পড়তো। যখন গ্রামে গঞ্জে উনি যখন হাঁটতেছে অনেক মহিলাদেরকে, হ্যাঁ, এবং বাংলাদেশে যখন এই যে নারীবাদ বলা হয়, নারী অগ্রগতির কথা বলা হয়, আমার তো মনে হয় না বাংলাদেশের ইতিহাসে মানে বেগম খালেদা জিয়া নারীদের জন্য যা করছে কেউ করেন, এটা বাংলাদেশের ইতিহাসে করে না। আমি বেগম রোকেয়াকে মাথায় রেখে বলতেছি, এটা কেউ করে না, কিন্তু তাকে আমরা ওইভাবে বর্ণনা, তাকে আমরা ওইভাবে ওই মর্যাদা দিতে পারিনি। কেন দিতে পারিনি? আমাদের এখানে যে সাংস্কৃতিক বুদ্ধিজীবিতার যে বয়ান আপনি দেখেছেন, আমি এখানে একটু বলি, উনি যখন গৃহবন্দী হাসিনার আমলে, উনার বাসার বিদ্যুৎ গ্যাস সংযোগ করার জন্য তথাকথিত সাংস্কৃতিক লোকজনই কিন্তু যায় হাজির হয়েছিল বন্ধ করার দাবি নেই, যারা নিজেরা সবসময় প্রগতিশীলতার কথা বলে, নারী মুক্তির কথা বলে, নারী উন্নয়নের কথা বলে। আজকে আমি জানি না তাদের কি অনুভূতি হচ্ছে, তারা কি ফিল করছেন। হ্যাঁ, ফলে আমি বলতেছি অ্যাট দ্য সেম টাইম খালেদা জিয়া এখন অনেক কথা হচ্ছে, উনি এই করেছেন, সেই করেছেন, সেই করেছেন, আমরা কি করেছি? আমরা কি খালেদা জিয়ার যোগ্য কিনা? আমরা কি ওনাকে রেসপেক্ট করতে পারছি কিনা? আমার মনে হয় আমরা কালেকটিভ ভাবে ফেল করছি। বাংলাদেশ দেখেন, বাংলাদেশের মর্যাদার প্রতীক হলেন বেগম খালেদা জিয়া। একটা নাগরিকের বিকাশ কোন পর্যন্ত আমরা আশা করি? আমরা উদাহরণ হিসেবে বলবো যে আমরা আশা করি একটা মানুষের বিকাশ খালেদা জিয়া পর্যন্ত হবে, মানে ওই মানসিকতা পর্যন্ত হবে। এই স্ট্যান্ডার্ডে উনি চলে গেছে, এই স্ট্যান্ডার্ডে উনি নিজেকে স্থাপন করছে এবং যার ফলশ্রুতিতে এরকম রোগে সুগে ভোগে ভোগে বিনা চিকিৎসায় তার মৃত্যু। ফলে কিন্তু এই জিনিসটা আমরা কখনো রিকগনাইজ করি না। আমরা বারবার বলতেছিলাম, 5 তারিখের পরে একটা টকশোতে আমাকে জিজ্ঞেস করা হয়েছে এখন বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাবান কে, তখন উনি চিকিৎসাধীন হাসপাতালে। আমি বললাম বাংলাদেশের সবচেয়ে ক্ষমতা কার হাতে? আমি বললাম বেগম খালেদা জিয়ার হাতে, নিঃসন্দেহে। তখন ওনার কোনো নাম নেই, উনি মাত্র চিকিৎসার জন্য দৌড়াদৌড়ি করতেছেন, নতুন ক্যাবিনেট গঠন হয়েছে, অন্যদিকে আলোচনা। কিন্তু এই যে আপনি বলে কেন বললাম এই কথাটা, আপনার প্রশ্নের সাথে খুবই রেলিভেন্ট, যে উনি 43 বছরে সবসময় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিল। কেননা উনি মানুষের ট্রুথফুল যে আকাঙ্ক্ষা, সত্যকে প্রতিনিধিত্ব করতেন। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী সেলিমা রহমান, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক রেজাউল করিম রনি। আমরা একটা জিনিস দেখি রাজনীতিবিদদের মধ্যে, সেটা হলো ওনারা মুখে যেটা বলেন মনে আরেকটা। সম্ভবত এই ক্ষেত্রে, সম্ভবত নয়, আসলে এই ক্ষেত্রে একেবারে ব্যতিক্রম ছিলেন ম্যাডাম খালেদা জিয়া। হ্যাঁ, উনি মুখে যেটা বলতেন সেটা তার মনের ভেতরও ছিল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে ম্যাডাম খালেদা জিয়ার নীরবতা, আভিজাত্য, মর্যাদাবোধ, সাহস, দেশপ্রেম, সহনশীলতা, দীর্ঘ কারাবাস ও আপোষহীনতা তাকে দলের নেতার চেয়ে অনেক ঊর্ধ্বে নিয়ে গিয়েছিল। তিনি জাতির একজন আস্থাভাজন ব্যক্তি হয়ে দাঁড়িয়েছেন, সবাই তাকে আস্থায় নিতে পারতো যে উনি আছেন, সব ঠিক হয়ে যাবে। কি বলবেন সেলিমা রহমান? দেখুন, আপনি তো অনেকগুলো কথাই বললেন যেগুলো সবই সত্য ম্যাডাম জিয়ার ক্ষেত্রে। কারণ যেটা আপনি বলেছেন, উনি যেটা করতেন সততার সাথে করতেন। ওনার জীবনে মিথ্যা বলে জিনিস ছিল না। কাজেই উনি যে সিদ্ধান্ত নিতেন সেই সিদ্ধান্তটা সঠিক। উনি যেটা চিন্তা করতেন সেটাই তিনি প্রকাশ করতেন। তারপরে আপনি যার একটা কথা বলেছেন, এটা অত্যন্ত সত্য। আভিজাত্যবোধ এবং সহনশীলতা এবং তার যে মর্যাদাবোধ, এটা ছিল বেগম জিয়ার, আমরা যাকে কাছ থেকে দেখেছি
একটা চমৎকার একটা মানে আমাদের দেশে বলে না আমরা ঐতিহ্যবাহী হুম, বাংলাদেশের যে শিকড় যেটা বলে ঐতিহ্যবাহী একটা মানে আমরা অনেক সময় বলি পরিবার বলি এই বলি, বেগম জিয়ার ক্ষেত্রে কিন্তু এটা পরিষ্কার দেখা গেছে। তিনি তার চলাফেরা, হাঁটা, কথা বলা, প্রতিটি ভঙ্গি সব কিছুর মধ্যে একটা আভিজাত্য ছিল। যে আভিজাত্য কিন্তু অনেক কিছুকে ছাপিয়ে গেছে। হুম, আর সবচেয়ে বড় যে কথাটা বললেন, তার সততা। তিনি যেটা মনে করেছেন সেটাই ঠিক। উনি ওই যে মুখের রাজনীতিবিদরা সেটা হয়তো একসময় ছিল, মুখে এক কথা বাইরে এক কথা। কিন্তু বর্তমান সময়ে আমি বলবো এমনকি আমাদের যখন বেগম জিয়াও যখন করছেন, লড়াই করছেন, জি। সেই সময় কিন্তু এগুলো সত্য। রাজনীতিবিদদের অনেকে বিশ্বাস করতে পারতো না, কিন্তু বেগম জিয়াকে বিশ্বাস করতো এই একটি মাত্র কারণে। এবং এই কারণে দেখবে রাজনীতি কিন্তু ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। হুম, হুম, আগেকার রাজনীতি যে চিন্তাধারা ছিল, যে কালচার যেটা হয়ে গেছিল মাঝখানে, সেটা কিন্তু ধীরে ধীরে পরিবর্তিত হবে এবং হতে বাধ্য। কারণ আজকালকার বা ছেলেমেয়েরা বলেন, আজকাল যে তরুণ প্রজন্ম বলেন, তারা অনেক বেশি সচেতন এবং এবং তারা জানে। অনেক বেশি জানে এবং গুগল টুগল নানা কিছু ঘেটে তাদের মধ্যে যে সচেতনতা, তাদের যে চিন্তা ভাবনা, এবং তারা রাজনীতির ওই কথার কচকচানি কিন্তু সহ্য করে না। হুম, হুম, এটাও কিন্তু আরেকটি কথা, যে কথার কচকচানি কোনো সময় বেগম জিয়ার কোনো বক্তৃতার মধ্যে আপনারা পাবেন না। কোনদিন পেয়েছেন কি না আমার ধারণায় নাই। কাজেই বেগম জিয়ার সব কিছুর মূলে ওইটাই, আপনি যে কথাগুলো আপনি বললেন, যে কারণে উনি আজকে জাতির অভিভাবক হয়েছেন, দেশের অভিভাবক হয়েছেন, আস্থাভাজন হয়েছেন, তার মূল কারণ তার চারিত্রিক বৈশিষ্ট্য। যে চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে তিনি আজকে এই আমরা শোক করছি ঠিকই, তারপরেও মনে করছি উনি আমাদের মাঝে থাকবেন। ওনার যে চিন্তা সেটা নিয়ে আমরা চলতে পারবো, এটাই আমরা আশা করছি। সেলিমা রহমান, আরেকটা বিষয় সেটি হলো যে আমরা একটু আলাদা করে আলোচনা করতে চাই, সেটা হলো খালেদা জিয়ার দেশপ্রেম। আপনি দেখবেন খালেদা জিয়ারকে নিয়ে তার প্রতিপক্ষরা তাকে অসম্মানিত করেছে, অনেক সমালোচনা করেছে, মিথ্যা সমালোচনা করেছে, মানে বলা যায় হেন বিষয় নেই যার দ্বারা তাকে অবমানিত করার চেষ্টা করেনি। কিন্তু এরপরে কিন্তু একটা জায়গায় রয়েছে যে ব্যাপারে কেউ প্রশ্ন তুলতে পারেনি, সেটা হলো তার দেশপ্রেম। কেউ পারেনি। আপনি রনি বলছিলেন যে উনি জীবনের ঝুঁকি নিয়েছেন। উনি বিদেশে চিকিৎসা বা রাজনৈতিক আশ্রয়ের সুযোগ নিতে পারতেন, খুব সহজে নিতে পারতেন, কিন্তু উনি নেননি। উনি সবসময় দেশের প্রতি, উনি ওই যে কথাটা ওনার বারবার যে কথাটা বলা হয় থাকে যে বাইরে আমার কোনো ঠিকানা নেই, এখানে আমার জন্ম, এখানে আমার এটাই আমার মৃত্যু হবে, ঠিকানা। এটাই আমার ঠিকানা। এই যে তার দেশপ্রেমের বিষয়টিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, দেশপ্রেম তো সত্যি কথা বলতে কি, দেশপ্রেম না থাকলে কোনো রাজনৈতিক নেতৃত্ব সেইভাবে কিন্তু বড় হতে পারে না। রাইট। এবং সেটা বেগম জিয়া দেখিয়ে গেছেন। আপনি যদি আমাদের এখানে কিন্তু উল্টো করে বলা যায়, হ্যাঁ শেখ হাসিনাও দেখিয়ে গেছেন দেশপ্রেম না থাকলে কি হয়। কি হয় সেটাই আমি বলতে চাচ্ছিলাম। শুধু শেখ হাসিনা কেন, জি, আপনি স্বৈরাচার বিরোধী এরশাদকে দেখেন, জি, আপনি তার শেষ জীবন দেখেন, খুব করুণ জীবন। আমি মানে করুণ জীবন, যারা বারবার জনগণকে নিয়ে খেলা করেছে। শেখ হাসিনাকে দেখেন, দেশপ্রেম ছাড়া শুধু নিজের সুখ স্বাচ্ছন্দ্য এবং একটা বাংলাদেশের সমস্ত নৈতিক যে প্রতিষ্ঠান ছিল, নৈতিক যে মূল্যবোধ ছিল বাংলাদেশের জনগণের, সেটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়ে গেছে। কাজে দেশপ্রেম বলতে যেই কারণে আপনারা দেখেছেন, উনি কিন্তু ১-১১ সময় অনেক চেষ্টা হয়েছে। জি, ওনার বড় সন্তানকে তখন তো অসুস্থ অবস্থায় হুম, শেষ পর্যন্ত চলে গেলেন, ছোটোটাকে জেলে নিয়ে গেল, সেও বিদেশে। কিন্তু ম্যাডাম কিন্তু বলেছে, না, আপনারা যে কথাটা বললেন, বাংলাদেশ হলো আমার ঠিকানা, আমার জন্ম এখানে, মৃত্যুও হবে এই জনগণ আমার সন্তান। এবং উনি সেই দেশেই কিন্তু মৃত্যুবরণ করলেন। উনি চান নাই উনি বিদেশে কোথাও মৃত্যুবরণ করুন। কারাগারে যখন ওনাকে নিয়ে যায় মিথ্যা মামলায়, তখন তিনি একটা বক্তব্য দিয়ে গেছিলেন, স্লোগান, দেশ বাঁচাও মানুষ বাঁচাও। উনি কিন্তু অন্য কোনো কথা বলেননি। ওনার সন্তান নির্বাসিত, হুম, হুম, উনি কিন্তু আর কারো কথা বলে, শুধু এই দেশের জনগণের কথা বলতেন। কীরকম পরিমাণে দেশপ্রেম থাকলে পরে একজন নেত্রী যাকে কারাগারে নিয়ে যাচ্ছে, যিনি জানেন না তাকে কি মানে এই ফ্যাসিস্ট সরকার কী করবে, তারপরেও কিন্তু তার একটিই কথা ছিল, মানুষকে বাঁচাও, গণতন্ত্রের জন্য তোমরা লড়াই করো।
আপনি আরেকটা জিনিস লক্ষ্য করেছেন নিশ্চয়ই, আমরা একটা আলোচনা করছিলাম সেদিন, সেটি হলো উনি যখন ফ্যাসিস্টের পতনের পর লন্ডনে চিকিৎসা করতে যান, অনেকে বলতেন যে উনি হয়তো ওখানে থেকেও যেতে পারতেন, কারণ হলো যেহেতু ওনার শরীরটা ভালো না, কিন্তু দেখেন উনি যা বিশ্বাস করতেন আল্লাহ তাআলা সেটাই তাকে প্রমাণ করেছে, উনি আবার দেশে ফিরে এসেছেন এবং এখানে তার গৌরবজনক মৃত্যু হয়েছে। কি বলবেন? এবং এইটাই তো বলছি, উনি যেটা চেয়েছেন, আল্লাহ তাআলা যেহেতু তিনি সৎ, মানে মানুষের জন্য ভালোবাসা ছিল, এবং আল্লাহ কিন্তু একটা জিনিস যারা ন্যায়ভিত্তিক জীবনযাপন করেন, সমাজকে ভালোবাসে, মানুষকে ভালোবাসেন, আল্লাহ তাদের কোনো না কোনো সময় এবং পুরস্কৃত করেন। এবং ওনার যে পুরস্কার, ওনার একটা ছিল ওনার নেতৃত্বের গুণের জন্য উনি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েও কিন্তু সারা বছর আলোচনায় ছিলেন। হয়তো বিরোধী দলে থাকলেও বেগম খালেদা জিয়া, আপনি যেটা বললেন ক্ষমতার কেন্দ্রবিন্দু হিসেবে উনি থাকতেন, কিন্তু আল্লাহ তাআলা তার যে মনের ইচ্ছা সেটা কিন্তু পূরণ করলেন। এবং আপনি হয়তো জানেন যে ওর রিসেন্ট ওনাকে নেওয়ার জন্য অনেক চেষ্টা করা হয়েছিল আপনার বিদেশে, কিন্তু ম্যাডাম নিজেও ইচ্ছুক ছিল না। আমাদেরও মনে হতো ম্যাডাম বোধহয় যেতে চায় না, কারণ ম্যাডাম চাচ্ছেন এখানেই থাকবেন, এখানেই তার মৃত্যু হবে। এবং সেই দেশপ্রেমের কারণে কিন্তু আজকে তিনি বাংলাদেশেই তার হাজার লাখো লাখো জনগণের মাঝে তিনি মৃত্যুবরণ করেন, এবং লাখো লাখো মানুষের দোয়া তিনি পেয়েছেন, যে কারণে তিনি হয়তো জান্নাতবাসী হয়ে গেছেন। যার সমস্ত কষ্ট, এতদিন যে কষ্ট করেছে, সমস্ত কষ্ট যদিও ওনার জীবনের সামান্য পাপও থেকে থাকে কোনো কারণে, সেটা ধুয়ে মুছে পরিষ্কার, নিঃসন্দেহে। খালেদা জিয়াকে বলা হয় তিনি গণতন্ত্রের প্রতীক, তিনি দেশপ্রেমের প্রতীক, ফ্যাসিস্ট হাসিনার নিপীড়ন নির্যাতনের প্রতীক। জুলাই যোদ্ধা শহীদ শরীফ ওসমান একটা কথা বলতেন, যেটা খুব আলোচনা হচ্ছে ইদানিং, সেটা হলো খালেদা জিয়াই বাংলাদেশ। খালেদা জিয়া হাসলে বাংলাদেশ হাসে, খালেদা জিয়া কাঁদলে বাংলাদেশ কাঁদে। রেজাল্ট রনিং খালেদা জিয়ার এই যে জাতির আস্থা, আমরা বলি ভরসার একটা ইউনিফাইড চরিত্র হয়ে ওঠা, কিভাবে ব্যাখ্যা করবে? খালেদা জিয়া যতদিন জীবিত ছিলেন, খালেদা জিয়া উইদিন খালেদা জিয়া, মানে উইথ খালেদা জিয়া বাংলাদেশ এক বাংলাদেশ, আর আফটার খালেদা জিয়া আরেক বাংলাদেশ। কেন? এটা একটা প্যারাডাইম শিফট ঘটনার মতোই আমি দেখি। কেন দেখি? কারণ হলো বেগম খালেদা জিয়া শুধু বিভিন্ন রাজনৈতিক দলের আস্থার প্রতীক, বিএনপির চেয়ারপারসন, প্রচণ্ড সম্মানিত ব্যক্তি, এরকমই না। তার আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো বাংলাদেশের মর্যাদাবোধের প্রতীক উনি। মানে ধরেন থার্ড ওয়ার্ল্ডের নেতাগুলো সাধারণত একটু চোর বাটপাট টাইপের হয়, পৃথিবীর অন্যান্য দেশে, আফ্রিকার দেখেন তাদেরকে খুব একটা ওয়েস্ট তথাকথিত ফার্স্ট ওয়ার্ল্ড যাদেরকে আমরা খুব একটা গুরুত্ব দেয় না বা পাত্তা দেয় না। ব্যতিক্রম ছিলেন বেগম খালেদা জিয়া। পৃথিবীর যে কোনো দেশের আজকে ওনার মৃত্যু একটা গ্লোবাল ফেনোমেনাতে পরিণত হয়েছে। সেটা উন্নত আমেরিকা থেকে শুরু করে, মিডল ইস্ট থেকে শুরু করে, জাপান থেকে শুরু করে, শ্রীলঙ্কা থেকে শুরু করে, শ্রীলঙ্কার জাতীয় টেলিভিশনে সারাদিন দেখানো হয়েছে, জাপানের মেট্রো রেলগুলোতে সারাদিন প্রচার করা হয়েছে। মানে পুরা সময়গুলো ধরেই এই ব্যাপারটা কেন ঘটলো? কারণ হলো আমরা যে বলি বাংলাদেশের একটা নাগরিকের বিকাশ আমরা খালেদা জিয়া পর্যন্ত দেখতে চাই। এটা কেন দেখতে চাই? কারণ উনি বাংলাদেশের নাগরিকের মর্যাদাবোধের একটা বৈষয়িক মানদণ্ড আকারে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন, যে একটা থার্ড ওয়ার্ল্ডের এরকম একজন মানুষ যার মর্যাদাবোধ, যার ব্যক্তিত্ববোধ, যেটা আপনি এখানে খানিকটা আলোচনা করলেন, এমন এক উচ্চতায় উনি নিজেকে নিয়ে গিয়েছিলেন যে উনি বাংলাদেশের মর্যাদাবোধকে বিশ্ব দরবারে প্রতিনিধিত্ব করতেন ওনার ব্যক্তিত্বের মধ্য দিয়ে। ফলে এইরকম একটা ক্যারেক্টার আপনার আগামীতে কতদিনে তৈরি হবে, কতদিনে আসবে, এটা আমরা জানি না। কারণ হলো উনি নিজে এমন একটা প্রতিষ্ঠান ছিলেন, কারণ হলো ওনার মধ্যে সবার আগে গুরুত্বপূর্ণ ছিল ন্যায়। এবং 5 তারিখের পরে দেখেন ওনার বক্তৃতা যতখানি উনি কথা বলেছেন, অল্পই কথা বলেছেন, 2-3 বার। একবারের জন্য কিন্তু উনি পতিত ফ্যাসিস্ট, শেখ হাসিনা, আওয়ামী লীগ, এদের নামও পর্যন্ত নেই। ভালো মন্দ বরাদ্দ দূরের কথা, নামও নেন। এটা হলো মর্যাদাবোধ, আভিজাত্যবোধ। হ্যাঁ, যতবার নাম নিয়েছেন জুলাই শহীদদের, আহতদের এবং বীরের যেন অমর্যাদা না হয়, তাদের আকাঙ্ক্ষার আলোকে আমরা যেন দেশকে গড়ে তুলি, এই কথাটাই 2-3 বার বলেছেন। বিএনপির কথাও বলেন নাই, ছাত্র দলের কথা বলেন নাই, যুব দলের কথাও বলেন নাই, কিচ্ছু বলেন নাই, ফ্যাসিস্টের কথা বলেন নাই। না, মূল ফোকাস ছিল বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ। ফলে খালেদা জিয়া, মানে আপনি শরীফ ওসমান হাদির কথাটা বললেন, তো এটাই সত্য যে খালেদা জিয়া বাংলাদেশের আর বাংলাদেশ খালেদা জিয়ার। ফলে উইদাউট খালেদা জিয়া এই বাংলাদেশ অনেক বেশি অসহায়, আমরা অনেক বেশি অসহায় ফিল করি। আমি জানি না বিএনপির
যারা ওনার সাথে কাজ করেছেন, পথ চলেছেন, ওনাদের অবস্থা কি এটা আমি বর্ণনা করতে পারবো না। ওনাদের জন্য এটা সহ্য করা আসলে অত্যন্ত ডিফিকাল্ট, বাইরের থেকে আমরাই সহ্য করতে পারতেছি না। ফলে এই ক্ষেত্রে খালেদা জিয়ার ক্যারেক্টারটাকে ব্যাখ্যা করার জন্য এটা একটা পলিটিক্যাল স্পিরিচুয়ালিটি। মানে ধরেন যে গ্রামের সাধারণ কৃষকটা হাউমাউ করে কাঁদতেছে, কোনোভাবেই তারা বুঝতে দেওয়া যাচ্ছে না। আমি এরকম প্রচুর সাধারণ মানুষ দেখছি। হ্যাঁ, আমার নিজের অবস্থা তো আমি এখনো স্বাভাবিক হইতে পারছি, আমার একটা লেখার কথা কিন্তু আমি বসতেই পারতেছি না। সো মানে এইটা একটা পলিটিক্যাল স্পিরিচুয়াল ক্যারেক্টার বলে ওনার পক্ষে সম্ভব হয়েছে। এটা কোনো নেতা না, এটা কোনো নেত্রী না, এটা কোনো সাবেক প্রধানমন্ত্রীর ব্যাপার না, হইলে এরকম হওয়ার কথা না। এই পাগলামি আমরা কোনোভাবে বুঝ দিতে পারতেছি না নিজেকে যে খালেদা জিয়া নাই। সেলিমা রহমান, ওনার সব রাজনৈতিক দলের উপর কিরকম প্রভাব ছিল আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন। ইসলামিক দলগুলো একসময় বলতো যে নারী নেতৃত্ব, প্রধান নেত্রী নারী হতে পারবে না, কিন্তু আপনি লক্ষ্য করেছেন যে সমস্ত ইসলামিক দলগুলো তার নেতৃত্ব মেনে নিয়েছে। এই যে তার একটা বৈশিষ্ট্য। এবং আমরা দেশপ্রেমের কথা বলছিলাম, আপনার নিশ্চয়ই মনে আছে যে 1991 সালে নির্বাচনের শেষ দিকে কেউ কেউ বলেন শেষ ভাষণে জনসভায় ম্যাডাম খালেদা জিয়া বলেছিলেন যে আমাদের হাতে স্বাধীনতার পতাকা, অন্যদের হাতে গোলামির জিঞ্জির। টানা 15 বছর আমরা দেখেছি ফ্যাসিস্ট আওয়ামী লীগ কিভাবে গোলামির জিঞ্জির গলায় নিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এবং এই যে অন্যদের হাতে, মানে ওদের হাতে গোলামির জিঞ্জির, কথাটা উনি বলেছিলেন 1991 সালে, কিন্তু আমরা ঠিকই কিন্তু 2008-এর পর থেকে টের পেলাম, একদম হারে মজ্জায় টের পেলাম। কি বলবেন? এটা তো অত্যন্ত সত্য কথা, কারণ সেই সময়ই তো হাসিনা 2-3বার পাল্টি খেয়েছে। কারণ তখন রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে কাজ করছিল, সমস্ত দলই, বিশেষ করে ছাত্র সংগঠনগুলো তো বেশি, এবং আমাদের যাই থাক না কেন ওদের হয়তো আমার মনে হয় 7 দল 5 দল এভাবে ভাগ থাকলেও আমাদের মধ্যে একটা যোগসূত্র ছিল, দিয়ে কাজ করেছে। কিন্তু সেখানে উনি যে কথাটা বলেছেন সেটাই আবারও প্রমাণ করে যে ওনার যে সততা এবং দেশপ্রেম, আর আপনি যেটা বলছিলেন দূরদর্শিতা। এবং আরও একটা জিনিস আছে, ওনার কিন্তু আরেকটা জিনিস ছিল যেটা ওনাকে গৌরবান্বিত করেছে, সেটা কিন্তু ওনার যে হাজব্যান্ড শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি কিন্তু প্রথম বিদ্রোহ ঘোষণা করে কিন্তু ঘোষণা দিয়েছিলেন। এটাও কিন্তু তার ওই যে স্বাধীনতা, তার হাজব্যান্ড, সেটাও কিন্তু তার একটা বিরাট ব্যাপার। এবং দেশ স্বাধীন করার জন্য আমরা তো বলবো তিনি প্রথম নারী মুক্তিযোদ্ধা। এই কারণে তাকে ভীষণভাবে টর্চার করে তার 2 সন্তানকে নিয়ে তিনি কারাগারে বন্দী ছিলেন। সেই সময় তার যে সেই যে কষ্ট, এবং তিনি যতদিন পলায়ন পড়ছিলেন তিনি কিন্তু বিভিন্ন ইকে সাহায্য করেছেন যুদ্ধে যাওয়ার জন্য। তার মধ্যে দেশপ্রেমের এই যে আমার দেশ আমার মাটি, এই জিনিসটা যে ওনার মধ্যে ছিল, সেই কারণে উনি কিন্তু বুঝতে পেরেছিলেন যে জাজকে যারা করছে তাদের হাতে গোলামির জিঞ্জির, এবং তারা ক্ষমতা গেলে কি করবে সেটা আপনারা দেখেছেন। এই যে এত বছরের ইতিহাস, বাংলাদেশের 52 বছরের ইতিহাস যদি আপনি বলেন আর কি, আপনারা দেখবেন ইতিহাসের মধ্যে গোলামির জিঞ্জির কার হাতে, যে কারণে এখনও আমরা সাফার করছি, অনেক সাফার করছি, এখনও আমরা অনেক চ্যালেঞ্জের সম্মুখে। তবে একটা কথা আপনি বলেছেন, বাংলাদেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়া নাই, বাংলাদেশ অসহায়। এটা যেমন একদিকে সত্য, তেমনি আমরা চেষ্টা করব বিএনপি যে আমাদের এই শোককে আমরা শক্তিতে রূপান্তরিত করার জন্য, যাতে করে আমরা দেশনেত্রী বেগম খালেদা যে নির্দেশনা দিয়ে গেছেন, বিশেষ করে আমি যদিও এটা আমি নিয়ে এসেছি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি কিন্তু এই মা বাবারই সন্তান। তার মধ্যে একই ধরনের কিন্তু চিন্তা ভাবনা এবং দেশপ্রেম, সেটা খুব বেশি রকমভাবে তার মধ্যে আছে। কাজে আমরা আশা করব বাংলাদেশ অসহায় হলেও বাংলাদেশের মনের যে আবেগ, সেই আবেগ নিয়ে তারা এই ম্যাডামকে মনে করে তারা কিন্তু আমাদের বিএনপির জন্য কাজ করে যাবে। এটা আমার দৃঢ় বিশ্বাস। কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কেউ ভুলতে পারবে না। তার চিন্তা চেতনা, তার আদর্শ, তার কথাবার্তা, তিনি যেগুলো কথা বলে গেছেন, সেগুলোকে মাথায় নিয়ে আমরা আগামীতে কাজ করতে পারবো। আরেকটা প্রশ্ন আপনার কাছে করব, ক্ষমতা নয়, ভোগ নয়, যদি ত্যাগী সম্মানের মূল কাঠি হয়, তাহলে খালেদা জিয়ার জীবন থেকে
এই বাংলাদেশের ভবিষ্যতের রাজনীতি কি শিক্ষাটা নিতে পারে? খালেদা জিয়ার ত্যাগ সংগ্রামের মধ্যে খালেদা জিয়া যা অর্জন করেছে, তার এই অর্জনটাই তো ভবিষ্যৎ রাজনীতিবিদের জন্য একটা বড় একটা পাওনা এবং শিক্ষা। কারণ আমরা রাজনীতিবিদরা এখনও সত্যি কথা বলতে আমরা অনেক আজে বাজে কথাবার্তা বলি, অনেকভাবে মানে যে রাজনীতিক যে কালচারটা সেটা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। সেটা কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সারা জীবনের যে অর্জন, সেই অর্জনকে সামনে নিয়ে যদি আমরা চলি, সেই রাজনীতিবিদকেও সত্যিকার অর্থে একদিন সেই রাজনীতি আমাদের দেশে প্রতিষ্ঠিত হবে। রাজুল করিম রনি, ভবিষ্যৎ প্রজন্ম খালেদা জিয়াকে কোন পরিচয়ে বেশি মনে রাখবে? রাজনীতিবিদ, প্রধানমন্ত্রী, আন্দোলনের নেত্রী, দেশপ্রেমিক, নাকি জাতীয় অভিভাবক? আমার ধারণা জাতীয় ঐক্যের প্রতীক এবং বাংলাদেশের আত্মমর্যাদা বোধের একটা টাওয়ারিং ফিগার হিসেবে বেশি মনে রাখবে। কারণ হলো, দেখেন, প্রধানমন্ত্রী হয়তো আগামীতে অনেক আসবে যাবে, হ্যাঁ, কিন্তু বাংলাদেশকে আমি যেটা বললাম যে খালেদা জিয়া সেলফ একটা প্রতিষ্ঠান, এবং আগামী দিনে মানুষ প্রত্যেকে মরণশীল, মানুষ বেঁচে থাকে একটা আইডিয়া হিসাবে। খালেদা জিয়া এখন আর একটা ব্যক্তি না, উনি একটা আইডিয়া, একটা ধারণা, উনি একটা নীতিবোধের মানদণ্ড। ফলে আমরা শুধু আগামী প্রজন্ম রাজনীতিবিদ না, যে কোনো মানুষকে, সে হোক রাজনীতিবিদ না হোক, বা সে হয়তো অন্য পেশার হবে, সাধারণ যা খুশি তাই হবে, তো আমরা সেইটা বলতে পারবো যে একটা মানুষের পূর্ণ বিকাশের একটা মডেল হলেন বেগম খালেদা জিয়া। আপনি রাজনীতি না করলেও, আপনি বিপদে পড়লেও এরকম সৎ থাকবেন, আপনার চারদিকে আপনার শত্রু ধারা ঘেরা থাকলেও আপনি এরকম দৃঢ় বল থাকবেন, আপনার বিরুদ্ধে প্রচণ্ড রকম কুৎসা রটনা করা হলেও আপনি এরকমভাবে ধৈর্যশীল থাকবেন, আপনাকে চরমভাবে অসহায় করার সমস্ত আয়োজন করা হলেও আপনি ন্যায়ের পথে, সত্যের পথে থাকবেন, আপনি অবিচল থাকবেন, সাহসী হবেন। এটা রাজনীতিবিদের ব্যাপার না, তো এটা যে কোনো ব্যক্তিকে, যে কোনো শিশু আজকে যে জন্ম নিবে তাকে আমরা এই শিক্ষা দিব, তাকে আমরা বলবো চরিত্র হবে কেমন, খালেদা জিয়া যেমন। এটাই বাংলাদেশের বিকাশের পথ। সুন্দর। রাজুল করিম রনি এবং সেলিমা রহমান, আপনারা দুজনে আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।